দর্শক রয়েছে রুনিয়া এবং রেজা, এবং আমরা যেমনটি কথা দিয়েছিলাম যখন ফিরবো তখন থাকবেন একজন অতিথি। একদমই তাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী নাদিয়া আরেফিন শাওন। স্বাগত আপনাকে সকালে বাংলাদেশের আয়োজনে। শুভ সকাল। শুভ সকাল। শিল্পীদেরকে তো নিশ্চয়ই এত সকালে উঠতে হয় নাকি? আজকে আমরা একটু বেশি সকালে উঠিয়ে দিয়েছি। না, আমি এখনো শিল্পী সেরকম করে হয়ে উঠতে পারি নাই, কারণ আমি খুব বেশি মানে আমি আর্লি রাইজার না, আমি একদম সকালে উঠতে পারি না। সেক্ষেত্রে চর্চাটা কখন হয় আসলে? দিনের কোনো একটা ভাগে নিশ্চয়ই। আমার চর্চাটা সাধারণত হয় দুপুরের দিকে থেকে শুরু হয়, দুপুরে বিকালে, কিন্তু সকালে না। আচ্ছা, তবে নজরুল সঙ্গীত, যেহেতু আপনি নজরুলের মানে সঙ্গীতের সাথে আছেন, কবে থেকে শুরু করলেন এই যাত্রা? বেসিক্যালি আমি জন্মেছি একটা সঙ্গীত পরিবারে। আমার পাঁচ খালা, তারা সবাই প্রতিষ্ঠিত শিল্পী। আচ্ছা, মানে আমাদের দেশেরই। তো কেউ নজরুলে, কেউ উচ্চাঙ্গে, কেউ আধুনিকে। তো ওখান থেকে ছোটবেলার থেকে গান শোনা শেখা। পরে বড় হতে হতে ওস্তাদ বাবর আলী খান, তারপরে ছায়ানটের শিখার কমপ্লিট করলাম। ওখান থেকে তারপরে ভাবলাম যে একটু লেখাপড়া করি। শান্তমনিয়ম থেকে আবার মাস্টার্স করলাম মিউজিকে। আর নজরুল ইনস্টিটিউটে আছি প্রায় তাও 12 বছর। ওখানে কেন মনে হলো যে নজরুলটাই আপনাকে আসলে বেশি টানে, স্বাচ্ছন্দ্য বোধ করেন? নজরুলের না ভেরিয়েশন অনেক বেশি মনে হয়। মানে আপনি রবীন্দ্রনাথের সবচেয়ে নরম জায়গাটা, যেমন আমাদের যখন যে রবীন্দ্রনাথের যেই মানসিক অবস্থায় থাকুক, মন খারাপ থাকলে আপনি রবীন্দ্রসঙ্গীতটা শুনলে মনে হবে ওটা আপনার জন্যই লিখেছিল। আর নজরুলের লেখাটা হলো একদম শ্রমিক থেকে শুরু করে সবার জন্য। মানে ওর এত ভার্সেটাইল, এত সমস্ত মানুষের জন্য, যে ওটার আবেদন অনেক অনেক বড় আমার কাছে মনে হয়। এবং অনেকটা সময় আমরা যারা আসলে কম বুঝি গান, সুর বা কথাগুলো, তাদের কাছে মনে হয় যে নজরুল সঙ্গীতটা ব্যাপক একটা কঠিন। যারা গান এত কঠিন, মানে তারা শব্দ কঠিন, সুর কঠিন, হ্যাঁ, এবং তাদের এটার জন্য আলাদা একটা পরিশ্রম, একটা সাধনা করতে হয় নিশ্চয়ই। না, শব্দ কঠিন, শব্দ তো অনেক কঠিন মাঝে মধ্যে আমারও মনে হয়, যেটা কারণ দেখা যাচ্ছে যে উনি এত ভাষা জানতেন, এত মানে ফার্সি, আরবি, অনেক ধরনের ভাষা। তো ওনার গানের মধ্যে অনেক রকমের শব্দ পাওয়া যায় যেগুলো একেবারেই নতুন। যেমন কিছু জায়গায় একটা গানে আছে গোলকুন্ডার, কোহিনূর হীরা সম। গোলকুন্ডা কি সেটা তো জানতাম না, পরে জানলাম যে ওটা ওই খনির নামটাই গোলকুন্ডা ছিল। মানে ওনার সাথে ইতিহাসও চলতে থাকে একসাথে। একই সাথে আমরা এটাগুলো নিয়ে আরো বিশদভাবে আলোচনা করবো, তবে একটা গানে আসলে যেতে চাই এখন। হ্যাঁ, একদমই যেতে পারি। আমরা যেহেতু নজরুলের জন্মবার্ষিকী চলে আসছে, আমরা নজরুলের কাজী নজরুল ইসলামেরই একটা গান দিয়ে শুরু করি। পিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া, দোয়েল শ্যামার শীষে তারি হুতাশ উঠেছে ছাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া। পাতাড়ি আড়ালে মুখ ঢাকি, মোহ মোহ
মুগ্ধতা। চমৎকার। আপনি যেভাবে বললেন যে প্রথমে নজরুল দিয়ে শুরু করে, তার মানে আপনার অন্যান্য গানেও চর্চা আছে? হ্যাঁ, অন্যান্য গানেও চর্চা আছে। আমার শুরুটা হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপরে নজরুলে চলে আসা। আর নজরুলের গানের সাথে সুবিধাটা হলো হয়তো আধুনিক গানগুলা তখন আয়ত্ত করতে সুবিধা হয়। আমরা একটা গান শুনে ফেলি একটা। আচ্ছা, আমাদের দেশি গান গাই। জি অবশ্যই। আমাদের দেশে অনেক গান আছে, সেগুলো কোনো একটা গাই। কথা মনিরুজ্জামান, সুর আলাউদ্দিন আলীর, গেয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ। আমি একটু চেষ্টা করি। জি অবশ্যই। এই গানগুলো না সবসময় মানে একই ধরনের আবেদন থাকে, যখনই শুনি তখনই মানে মনে হয় যে অসাধারণ একটা গান, এবং সেটার মধ্যে আবেগ আছে, ভালো লাগা আছে, এবং আপনি যেমনটি বলছিলেন যে সমসাময়িক, সবসময় প্রাসঙ্গিক মনে হয়। একদম। গানটা আমাদের চলতে থাকবে, কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা প্রাসঙ্গিক বিরতি। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে একটা প্রাসঙ্গিক বিরতি নিচ্ছে এই মুহূর্তে। ফিরছি একটু পরেই, যখনই ফিরবো তখন থাকবে আরো গল্প গান আড্ডা। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। একদম। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন। রেজা এবং রুনিয়া রয়েছি, এবং আমাদের সাথে আছেন আমাদের সঙ্গীত শিল্পী নাদিয়া আরেফিন শাওন। শাওন, আসলে গান তো চলতেই থাকে, কিন্তু আপনার কর্মক্ষেত্রটা এমন একটা জায়গা যেখানে আসলে আপনাকে গান শেখাতে হয়, বা গানের সাথে যাদের এখানে চর্চা আসলে খুব একটা নেই, প্রফেশনালি না, তাদের সাথে কাজ করা হয়। যদি আপনার সেই কর্মক্ষেত্র নিয়ে একটু আমাদের। আমার কর্মক্ষেত্রটা হলো শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের, আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছি, তাও আজকে প্রায় 10 বছর হলো। শান্তি ক্যান্সার ফাউন্ডেশন একটা সামাজিক প্রতিষ্ঠান যেখানে ক্যান্সার রোগীদের, এটা মধ্যে একমাত্র একটা ফাউন্ডেশন যেখানে দেখেছি ক্যান্সার সার্ভাইভার যারা, তারা মিলে একটা সাংস্কৃতিক গ্রুপ করেছে, এবং তারা প্রত্যেক মাসে অন্যান্য তাদের প্রোগ্রাম থাকে, এবং একটা প্রোগ্রাম থাকে বছরে, যেটা অনেক বড়। এবং আমার কাছে ওটা খুবই কাছের মনে হয়, কারণ আপনার কেমো হচ্ছে, আপনি খুবই অসুস্থ, এবং আপনি তার মধ্যেও হেসে পারফর্ম করছেন, এবং আপনি জানেন যেটা আপনার লাস্ট পারফরমেন্স হতে পারে। তো এটার জন্য আমি ডাক্তার পারভিন শাহিদ ডাক্তারকে অনেক ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা যে উনি আমাকে শান্তি ক্যান্সারে রেখেছেন। আর আমাদের এই মে মাসে 1 তারিখে একটা বিশাল প্রোগ্রাম হলো ছায়ানটে, এবং আমাদের এটা প্রথম আলো কভার করেছিল। আমাদের ওটা 7.5 ঘন্টার প্রোগ্রাম, আমার 300 লোক, একজনও মানে হলরুম থেকেই বের হয়নি, মানে টানা 7.5 ঘন্টা প্রোগ্রাম করা এটা চলছে।
মানে একটার পর একটা অনুষ্ঠান হয়ে হ্যাঁ, যাচ্ছে, মানে একটার ওরা পর একটা পারফর্ম performance করছে, হয়ে যাচ্ছে। ওরা পারফর্ম করছে এবং কেউ নড়ছে না, মানে শেষ পারফরমেন্সটা দেখে তারপরে বের হবে। তো এই এই মানসিক শক্তি আসলে তারা কিভাবে ধরে রাখে যখন তারা জানে যে ক্যান্সারের সাথে ফাইট করছে, হয়তো কারো লাস্ট স্টেজ, হয়তো তাকে হয়তো সার্ভাইভ সে করবে না? আমি আসলেও জানি না, মানে ওদের কাছ থেকে আমাদের শেখা উচিত এই কারণে যে চিং চিং বলে একজন মহিলা, উনি নাচেন উপজাতীয়, আচ্ছা, উনি কেমো নিয়ে প্রথম দিন এসছেন আমার সাথে রিহার্সাল করতে, এবং বলছে আমি গানগুলোও গাইবো কিন্তু, এবং উনি মানে পুরো পারফরমেন্স দেওয়ার পরে তারপর উনি বলছে আমি ব্রিথ করতে পারছি না, তা আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে ওনাকে একটুখানি সুস্থ হওয়ার পরে ওনাকে বলছে আপনি গান করেন না, আপনি বসে থাকেন আপা, এটাই ঠিক আছে। তারপরেও সে কত দুঃখ যে না গানগুলোও গাওয়া উচিত ছিল। আসলে মানে সঙ্গীত যে থেরাপিউটিক, আমরা যে সবসময় বলি যে সাংস্কৃতিক চর্চা যে মানুষের শারীরিক শক্তির জন্য যে দরকার, মানসিক শক্তির পাশাপাশি মস্তিষ্ক মননের জন্য সঙ্গীত তো অনেক প্রভাবিত করে নানানভাবেই। আমরা আপনি একটু আগে নজরুলের কথা বলছিলেন, তার লেখাগুলো তো আসলে বিভিন্ন সময় আমাদেরকে নানানভাবে প্রাণবন্ত করেছে, নানানভাবে যে কোনো কিছুর জন্য অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। ওনার যেমন প্রার্থনা সঙ্গীতগুলোও কিন্তু এত সুন্দর, যেমন আপনার জগতের নাথ করো পার, এটা শুনেছেন? আমি একটুখানি শোনাই। ওই গানটাও যেমন প্রার্থনা সঙ্গীত, কিন্তু কি ভালো লাগে। জগতের নাথ করো পারে, জগতের নাথ করো পার, মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবারে, জগতের নাথ করো পার। নাহি কান্ডারি ভাঙা মোর তোরে, আশা নাই কোলে উঠিবার, আমি গুণহীন বলে করো যদি হেলা, শরণ লইব বল কার, জগতের নাথ করো পারে, জগতের নাথ করো পার। মানে তোমাকে ছাড়া আমি আর কার শরণে যাব? একদমই। এবং ওনার এই যে শব্দ নিয়ে বিভিন্ন সময়ে নানান ধরনের, ইভেন আমি একটু আগে মনেও পড়ছিলাম যে শাওন নিয়েও কিন্তু আলাদা একটা গান আছে, আপনার নামে একটি গান আছে শাওনের রাতে যদি। আমার নামে, আমার তো বর্ষার অর্ধেক গান সে আমাকে নিয়ে লিখছে। উনি ওনার তো বর্ষা মৌসুম তো চলেই আসবে, তো সে বর্ষা মৌসুমে কোনো গান শোনা যায় কিনা যেটা শাওনকে নিয়ে গিয়েছে? হ্যাঁ, আমাকে নিয়ে উনি সব গান করেছে। আমরা তাহলে সেরকম একটা গান শুনে ফেলি। ঝরো ঝরো ঝরে শ্রাবণ ধারা, ভবনেলে মোর কে পথহারা, ঝরো ঝরো
আপনার ভালো লাগা দু একটা গানের কথা যদি একটু বলতেন সেটা, এবং কেন ভালো লাগে এরকম, যদিও এটা ডিফাইন করা একটু কঠিন। আসলে না আমার মনে হয় কি আমার ভালো লাগাটা না ঘুরতে থাকে। আচ্ছা, আমার পছন্দের কোনো কালার নাই, খালি ফুলটাই সেটেল আছে যে ওটা আমার পছন্দ। বেলি না, কাঁঠালি চাপা। কাঁঠালি চাপা, আচ্ছা। এটা খুবই রেয়ার কেস, কিন্তু আমার কাঁঠালি চাপা খুব পছন্দ। আর পছন্দের গান এটা দেখা যায় কি কিছুদিন একটা গান ভালো লাগে, তারপরে আর ওটা ভালো লাগতেছে না, আরেকটা গান ভালো লাগে, মানে এরকম ঘুরতে থাকে। সেটা কি শুধু মানে নজরুলের মধ্যে ঘুরতে থাকে নাকি সেটা আধুনিকের মধ্যে? আধুনিকেও, যেমন আধুনিক আমার খুব পছন্দের কিছু গান আছে, কিন্তু সেগুলো হয়তো ছোটবেলার থেকে শুনে শুনে ওগুলা ভালো লাগে। আর নিজেদের খালা বা মায়ের কণ্ঠের কোনো গান আছে যেটা খুব ভালো লাগে, যে মনে হচ্ছে না ওই খালা, যেহেতু সবাই প্রফেশনাল সিঙ্গার, তারা এই গানটা খুব ভালো গান বা গেয়েছেন? হ্যাঁ, ওরা ওদের গানগুলো আমি সাহস করে ট্রাই করি না, কারণ আম্মা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তারগুলো সব কঠিন কঠিন রবীন্দ্র, আমার কাছে রবীন্দ্রসঙ্গীতটা অনেক কঠিন মনে হয় নজরুলের থেকে। এই প্রথম শুনলাম কারোর কাছে রবীন্দ্রসঙ্গীত কঠিন মনে হয়, তার কাছে নজরুল। আমাদের কাছে সবকিছুই কঠিন, আমাদের কাছে সবকিছুই কঠিন মনে হয়। তবে এই মুহূর্তে আমরা একটা কাঁঠালি চাপা ব্রেক নিচ্ছি। দর্শক যখন ফিরবো তখন থাকবে, তখন আরো গল্প গান আড্ডায় আপনারা যুক্ত থাকতে পারবেন, কিন্তু সহজ করে গান শুনবো, কঠিন ভাবে নয়। একদম সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক রয়েছে, আমি রেজা, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী নাদিয়া আরেফিন শাওন। আমরা আপনার কাছ থেকে কাঁঠালি চাপার গল্প শুনছিলাম, এবং কাঁঠালি চাপা প্রসঙ্গ নিয়ে আমরা আসলে অফেয়ারে অনেক কথা বলছিলাম, যে সেটা আসলে কেমন, এবং এখনকার জেনারেশনের কাছে জানতে চাইলে তারা এটাকে কেমন ভাবে নিবে, এবং সেটা আমার ধারণা তারা মানে ফলের মনে করে যে কাঁঠালের কোনো ভ্যারিয়েন্ট কিনা। না, কাঁঠালের ছোট যে মুচি হয় না, ওটা নিয়ে আসবে বোধহয় কেটে। তবে আমাদের হাতে একদম খুব কম সময় আছে, আমরা দুটো গান শুনতে চাই, একদমই এখন একটা চটপট গান শুনতে চাই, তারপর আমরা বিদায় নিব। আপনার মনে এখন এই মুহূর্তে যে গানটা মনে আসছে? আধুনিকের মধ্যেই থাকি, আধুনিকের মধ্যে থাকি, তাহলে আমি গাজী মাজহারুল আনোয়ারের কথায় সুসত্য সাহার আকাশের হাতে আছে একরাশ নীল, যাতে দর্শকদেরও খুব মানে পরিচিত গান। জি, আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, আরেকটি জায়গা আমার কাছে মনে হচ্ছে মানে আমাদের এই যে 80s এবং মানে 70s 80s এর যে আমাদের
না ছায়াছন্দের যে গান, চলচ্চিত্রের যে গান, সেটা অসাধারণ, এটা ভান্ডার। মানে এত মেলোডি ওখানে। আমাদের অসাধারণভাবে আয়োজনটা শেষ করতে হবে, আমাদের হাতে একদমই সময় নেই। আপনার যদি কোনো ধরনের কথা থাকে এক বাক্যে। এক বাক্যে, অনেক সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যমুনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপাকে, আপনাদের মতন স্টার যারা বসে আছে, মানে আমি যাদের ফ্যান তাদের পাশে বসে থাকাও একটা বিশাল বিষয়। আমি কিন্তু আজকে রীতিমতো নার্ভাস ছিলাম। না না না, আপনাকে পেয়ে আমরা অনেক ভালো লাগছে, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন। আমরা শেষ করতে হবে, আপনার গান দিয়ে আমরা শেষ করব। আমরা একদম 1-2 লাইনে বিদায় নিচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন, সকালে বাংলাদেশের আয়োজনে থাকুন এবং নাদিয়া আরেফিন শাওনের মতো শিল্পীদের পাশে থাকুন, কারণ তারাই বাংলাদেশ। এবং জীবনটাকে উদযাপন করুন। লাইফ ইজ বিউটিফুল। বাহ, অনেক ধন্যবাদ। ইসলামী গান দিয়ে শেষ করে দিয়েছি। মুহাম্মাদের নাম জপেছি